বীরেশ্বর মুখার্জির সন্তান হয়ে রাজা এরকম একটা জঘন্য কাজ করে বসবে, এটা আমি ভাবতেই পারি না। সে তো নিশ্চয়ই মেসমশাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আপনার মান সম্মানের কথাটা একটু ভাবলো না। দীপঙ্কর যদি তোমার বোন পাখিকে বিয়ে করতে চাইতো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর সঙ্গে তোমার বোনের বিয়ে দিতাম। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আপনি একদম উত্তেজিত হবেন। এখন আমাদের ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। আচ্ছা মেসমশাই, বলছিলাম যদি ওরা এখন এই বাড়িতে এসে ওঠে তাহলে আপনি কি করবেন? তাড়িয়ে দেবো দীপঙ্কর, দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। একদম ঠিক করবেন। কিন্তু কিন্তু ওরা যদি না যেতে চায়? দীপঙ্কর, আমি বীরেশ্বর মুখার্জি, আমি যতদিন বেঁচে আছি আমার কথাই এ বাড়িতে শেষ কথা। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সে তো নিশ্চয়ই। কিন্তু কিন্তু মাসি মানে চোখের জলে যদি আপনি গলে যান তাদের। দীপঙ্কর, আমি লৌহ নই, আমি ইস্পাত। তিল তিল করে যে অর্থের প্রাচুর্য আভিজাত্যের সিংহাসন আমি গড়ে তুলেছি, সেই সিংহাসন থেকে ছুটে করে আমি রাজাকে বুঝিয়ে দেব দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। একদম ঠিক বলছেন মেসমশাই। তবে তবে গরুটাকে যখন তাড়াবেন আপনি চাবুক দিয়ে বুঝিয়ে দেবেন যে সামান্য গরু হয়ে মালিকের সঙ্গে দুষ্টামি করার ফল কি হতে পারে। তাছাড়া মেসমশাই, সম্পর্কের কাজটা তো রাজাই ভেঙে ঘুরিয়ে দিয়েছে, তাই না? আর ভাঙা কাজ কখনো জোড়া লাগে না, তাই না মেসমশাই? ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ দীপঙ্কর। রাজা যাতে কোনোদিন এ বাড়িতে না আসতে পারে তার জন্য ওকে আমি ত্যায্যপুত্র করব। বলো না গো এমন কথা, তুমি বলো না। তুমি কি ভুলে যাচ্ছ যে রাজা তোমার সন্তান? আমি মানছি সে অন্যায় করেছে বটে, কিন্তু তবুও তো সে তোমারই সন্তান, তোমার যে একমাত্র বংশধর সে। ওগো, সেই বংশধরের হাতে তোমার সাত পুরুষের পিঠে জল পাবে। এর জন্য তুমি তাকে এত বড় শাস্তি দিও না। শান্তি লতা, সাত পুরুষের ওই জল দেওয়ার জন্য যেমন একজন বংশধরের প্রয়োজন, তেমনি বংশ বৃদ্ধির জন্য একটা সঠিক রক্তের প্রয়োজন, রক্তের নয়। ঠিক বলেছেন। এই বঙ্গলকার রক্তটা যদি পরীক্ষা করা হয় তাহলে তোমাদের রক্তই বেরোবে। আর আমি তোমাকে সারা বাড়ি অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। মাকে হন্য হয়ে খুঁজছো কেন? আরে বাবা, অনেকদিন পরে দাদা বৌদিকে নিয়ে প্রথম এ বাড়িতে আসছে, মাকে বরণ করে ঘরে তুলতে হবে না? বললে মাকে বরণ করে? ছোট্টা, এই ছোট্টা, দিদিমণিকে বরণ ডালা সাজিয়েছে, তারপর এবার বৌদিমণিকে ঘরে তোলা পারা বরণ করে। ছোটকা, কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে ওই ছোট লোকের মেয়েটাকে বৌদি বলে বলছিস? এতদিন শুধু আমি ফৌসি করেছি, এবার ছবল মেরে বুঝিয়ে দেবো এই বীরেশ্বর মুখার্জির বিষ দাঁতটা এখনো ভাঙেনি। তোমার হাত খালি কেন? আমি আমার হাতে চাবুক তুলে নিয়েছি, তুমি তোমার হাতে বরণ ডালা তুলে নাও। দেখি চাবুকের শক্তি বেশি না ওই বরণ ডালা? বরণ ডালা। বাবা, এই তুমি কি করছো বাবা? আজকে দিনে তুমি দাদার গায়ে হাত তুলবে? হ্যাঁ, তুলবো। দাদার শরীরে তুমি রক্ত ঝরাবে? হ্যাঁ, ঝরাবো রানী, ঝরাবো। কারণ তোমার দাদা ওই ছোট লোক মঙ্গলের মেয়েটাকে বিয়ে করে আমাকে তার বিরুদ্ধে হাত তুলতে বাধ্য করছে। আপনারা কেউ কিছু বলছেন না কেন? দীপঙ্কর বাবু, আপনি তো কিছু বলতে পারেন। আপনি তো এবারে ভাবি জামাই, আপনার তো বলার তো অধিকার আছে। আমি আর কি বলবো, মেসমশাই গুরুজন, আর তাছাড়া গুরুজনের মুখের উপর কথা বলতে। কেউ না বলে এবার আমি বলবো। কর্তা বাবু, আপনি আপনার ঐতিহ্য বিষয় যে হবে, আপনার মনুষ্যত্ব চোখগুলো তো অন্ধ করে ফেলেছেন। আপনি দেখতে পাচ্ছেন না গিন্নিমার চোখে? অনেক বলেছি তার বলতে হবে না। শোন, তুই মনে রাখিস, তুই পুরনো হলে
আমাকে আমাকে পৃথিবীতে আনার জন্য তুমি এত ভয়ঙ্কর গর্ভ যন্ত্রণা সহ্য করেছিলে, আর এই সামান্য যন্ত্রণা তুমি সহ্য করতে পারছো না মা? রাজা মাগো মাগো, মাতৃত্বের যন্ত্রণা জ্বলতেই তো এই মেয়েরা পৃথিবীতে এসেছে মা। সেই যন্ত্রণা তোমাকে ভোগ করতেই হবে মা, ভোগ করতেই হবে। রাজা, কোন সাহসে তুই এই চৌধুরী বাড়ি, এই মুখার্জি বাড়ির চৌকাট পার করে এখানে এলে? কে সাহসে এই মুখার্জি পরিবারে জন্মগ্রহণ করে তোমার দেওয়া এই পদবিটা আমার নামের পাশে বসাই, সেই সাহসে? কি বললি তুই রাজা? তাই বলুন না কেন, আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করে বলছি, ওগো আজকের দিনে তুমি ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সংসার অপঘটে ডেকে এলো না। সংসার আমাকে লতা, অকল্যাণ যা করার তা তোমার ছেলে আগেই করে ফেলেছে। এখন সেই অকল্যাণটা যদি এই বাড়ির সংক্রমণের রূপে না পরিণত হয়, তার জন্য এই মুহূর্তে ওই ছোট লোকের মেয়েটার সঙ্গে রাজাকে তুমি এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। বিয়ের আগে মেয়েটা ছোট লোকের বাড়ির মেয়ে হলো, বিয়ের পর তো মেয়েটা বড় লোক বাড়ির বৌমা হয়ে গেছে বাবা। তাই বাইরে তাকে তুমি করবে কেমন করে? রাজা, আমার কথার অমান্য করলে এই মুহূর্তে তোমাকে ত্যায্য পুত্র করতে আমার বুকটা এতটুকু কেঁপে উঠবে না। আমি জানি বাবা, জানি, আমি জানি তোমার ত্যায্যপুত্র হয়ে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আর তার জন্য আমি তৈরি হয়ে এসেছি। কারণ অন্ধ মানবতায়, অন্ধ জিদে তোমার মানবতাটা পুড়ে ছাই হয়ে গেছে বাবা, ছাই হয়ে গেছে। আর সেই পোড়া গন্ধে আমার এই বাড়িতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা। আমি 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 এই বাড়িতে থাকলে হয়তো করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবো। এই সমস্ত তুমি কি কথা বলছো? আমার জন্য কেন তুমি তোমার বাড়ি ছেড়ে চলে যাবে? আমি যে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই বাড়ি বউ হয়ে এসেছিলাম বাবার সেবা করবো বলে। কারণ হিন্দু নারীদের কাছে শ্বশুরের ভিটে যে স্বর্গ। বাবা, বাবা, আপনার জন্য আমি একটু ঠাঁই দেবেন না বাবা, একটু কি ঠাঁই দেবেন না? বলুন বাবা। মা, মামা, তুমিও কি বাবার কথা শুনে আমাকে আমার কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে দেবে? মা, আমি যে তোমাদের জীবন চরণ আমার মনের মাঝখানে দিতে দিয়েছিলাম, তোমরাও কি আমাকে পর করে দেবে? মা, বলো না মা, বলো না। আমরা যে বাংলাদেশের মেয়ে, আর বাংলাদেশের মেয়েরা যে সব সময় চুপ করে থাকতেই জানে। ভুলে যাচ্ছিস কেন? আমরা যে একটা ধূপ, আমাদের সুগন্ধ সারা সমাজে ছড়িয়ে পড়লেও নীরবে নিঃশব্দে আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। যখন যখন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, যখন আমরা আমাদের গর্ভ যন্ত্রণা নীরবে সহ্য করতে পারি, তখন আমাদের এই প্রতিবাদের ভাষা শুনলে পুরুষ শাসিত সমাজ যে সহ্য করতে পারে না। কারণ তোমার কাছে যে শ্বশুরের ভিটে স্বর্গের সমান, সেই শ্বশুরই আজ প্রমাণ করে দিয়েছেন তুমি স্বর্গের নয়, তুমি নরকের অধিপতি। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে কথা বললে চাপকে তোমার পিঠে আপনার হাতে আসে বলেই আপনি এরকম হম্বিতম্বি করতে পারছেন মিস্টার বীরেশ্বর মুখার্জি। কিন্তু ওটা যদি আমার হাতে থাকতো তাহলেও কিন্তু আমি আপনার পিঠের ছাল চামড়া তুলতে পারতাম না। কারণ সতই হোক, উনি যে আমার বাবা। বহু জন্মের তপস্যা করে এরকম বাবা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সন্তান অন্যায় করলে বাবার শাসন করার অধিকার আছে আছে আছে। তাই ওনার কথাকে আশীর্বাদের ফুল মনে করে আমি হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করতে পারি। কিন্তু যাকে স্ত্রীর সম্মান দিয়ে সিঁদুর পরিয়েছি, তার অমর্যাদা আমি হতে দেব না। অহংকারের অঙ্ক
মুখার্জি বংশের বংশ মর্যাদা নিয়ে আমি কাউকে ছিনি মেনে খেলতে দেব না। রাজা অন্যায় করেছে বলে আমি রাজার কাছ থেকে কেড়ে নিলাম ওর পিতৃ পরিচয়। আর শোনো শান্তিলতা, এই মুহূর্তে তুমি যদি আমার আদেশ অমান্য করে ওই দুটোকে এ বাড়ি থেকে তাড়িয়ে না দাও, তোমার কাছ থেকে কেড়ে নেব আমি তোমার সিঁথিতে ওই চওড়া করে দেওয়া তোমার ওই লাল রঙের সিঁদুর। আমার কথা অমান্য করলে একটা কথা জেনে রেখো রানী, এই জোয়ারের স্রোতে তোরা সবাই তলিয়ে যাবে, তলিয়ে যাবে। বেশ রাজা, রাজা তুমি আমাকে ভুল বুঝো না রাজা। আমি বিশ্বাস করুন না রানী, রানী তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বমশাই যখন রাজাকে মারছিল না, তখন আমার ভিতর তো মুশড়ে উঠছিল। নিজের ছেলেকে কেউ এইভাবে মারতে পারে? আমার না কান্না পাচ্ছে মশাই, আমার কান্না পাচ্ছে। তুমি কিন্তু নাটকটা খুব সুন্দর করতে পারো। নাটক নয় মাসিমা, নাটক নয়, বাস্তব। রাজা কি দোষ করেছে? কাবেরীকে বিয়ে করেছে, তাই তো? কাবেরী কি মঙ্গল কাকার মেয়ে বলে কি কাবেরী মানুষ নয়? আমি ভেতরে যাই মাসিমা, কি বলি আবার সে রাগ করবেন। কাবেরী, কাবেরী তুমি কোনো চিন্তা করো না, তোমার উপর আমার তো কিছু কর্তব্য আছে, আর সেই কর্তব্যের চোখ যখন একবার তোমার উপর পড়েছে তখন কিছু একটা তো হবে। বৌদি, তুমি দীপঙ্করের কথা কিছু মনে করো না বৌদি। আসলে ও হয়তো আবার নতুন করে অন্য কিছু ভেবে ফেলেছে, তাই। না না রানী, আমি কিছু মনে করিনি গো, কিছু মনে করিনি। চলো চলো রাজা, এই মুহূর্তে এই বাড়ি থেকে আমরা দুজন অনেক দূরে কোথাও চলে যাই রাজা, অনেক দূরে। মা, তুমি কাঁদছো মা? তোমার তোমার চোখের জলে আমার চলার পথটা পিছন তুলে দিও না মা। আমাকে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। মা, মা, দেখো দেখো দেখো, ওই দূরে মুখার্জি বাড়ির তরুণের ফাঁক দিয়ে কেমন আকাশটা দেখা যাচ্ছে মা। ওই আকাশ পড়া কান্না যখন বৃষ্টি হয়ে নেমে আসে এই ধরিত্রীর বুকে মা, তখন এই ধরিত্রী মা সেই বৃষ্টিকে আঁকড়ে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। রাজা, তুমি যে আমার সেই ধরিত্রী মা। রাজা, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। জননী আমার পৃথিবী আমার, তোমার চরণ ধরে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো, পাই যেন ঠাই। ও মা, ও মা, রাজা, তোর বাবা তোর গায়ে হাত দিয়ে যে অন্যায় কাজ করেছে, তার জন্য তুই তোর মনে ক্ষোভ পুষে রাখলে সংসারের উপরে যে অভিশাপ নেমে আসবে রে বাবা। তাই আমি তোকে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তোর বাবাকে তুই একবারের জন্য হলো ক্ষমা করে দে রাজা, ক্ষমা করে কি বলছো মা, কি বলছো, কি বলছো? মাগো, মা, বাবার ভুলকে আমি আশীর্বাদের ভুল মনে করে তার শ্রী চরণে শ্রদ্ধাঞ্জলি দিতে বলবো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতারি পরমং তপ, পিতারি প্রতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা।
10 মাস 10 দিন তোমার তুমি ভুলে কি করে তোমার চলার পথে দিনে রাতে সব সাথে আমি যেন তোমাকে ভুলে না যাই ও মা ও মা সরকারের ঘরে ফুট বন্ধ মুখার্জি বাড়ির বইটা আমাকে এই সময় কেন ডাকলো ওস্তাদ বলে কি হলো বলতা হ্যাঁ সাড়ে মতো বলে চিৎকার করছেন কেন কাকে খুঁজছেন আপনি দীপঙ্কর বাবু জামাই এখন বাড়িতে নেই কোথায় গেছেন এই মায়ের ভোগে গেছে ঘুরি 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 হ্যাঁ ভুল হয়ে গেছে উনি একটু কারখানায় গেছেন আপনি বলুন হয়তো এখনই চলে আসেন বসার আমার সময় নেই যদি দীপঙ্কর বাবু আছেন তো বলে দেবেন মন করেছিল টাকা তাগিদাতে আর যদি টাকার জোগাড় না দেয় চিড়িয়া কিন্তু ঝটপট করে পালিয়ে যাবে টাকার তাগিদা চিড়িয়া জামাই বাবুর মতন একটা আমি লোকের কাছে ওরকম একটা ফালতু কিছু টাকা তাগিদা করতে কি জানি বাবু এই সবাই জামাই বাবু ঠান্ডা না মারে হ্যাঁ সবাই জামাই বাবু ব্যবস্থা সবাই কিচ্ছুই বুঝতে পারছি না তুই কেনে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি বলি তুমি পকেটে দিয়ে নিয়েছি আরে না না ডাকতে হবে স্যাকরা কমসে কম 20 ভরি সোনার মনি হাত তৈরি হবে আর সেটা আপনার রক্ষা করবো আমাদের কর্তা বাবু কার অত রক্ষা করবে না কত বাবু পাঠানপুরে মুখার্জি বাড়ি ভাবি কি হলো কি পাখি হ্যাঁ বলি পাখিটাকে আমি বাবা বাবা আপনার নামটা দারুন ম্যাডাম আপনি কোন পাখি ওই কাক না কাকাতুয়া কেন আমাকে দেখে কি কাকাতুয়া মনে হচ্ছে ও তাহলে আপনি কাকাতুয়া তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো আরে পাগল না পেট খারাপ আসল কথা জানেন দিদিমণি ছোটকা হচ্ছে ওর কাকার কাছে ছোট থেকে মানুষ হয়েছে তাই ও পাখি বলতে ওই কাক আর কাকাতুয়াই বুঝে তোমরা কি ভেবেছো আমি বুঝতে পারছি না আমাকে নিয়ে তোমরা ঠাট্টা করছো তাই না আমরা তো সারাক্ষণ কর্তা বাবুর গিন্নিমাকে এই কথাটাই বলে যাচ্ছি তাহলে এতক্ষণ ধরে উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটা কেন ধরিয়ে দিলি বলছো হ্যাঁ আপনার মাথা ধরেছে তা এনাসে নিয়ে আসবো না কি সেই দেওয়া ওইসব কিচ্ছু লাগবে না ছোট্ট একটা প্রশ্নের উত্তর পেলে আমার মাথা ধরা সেরে যাবে কি প্রশ্ন দিদিমণি বলছিলাম কি তোদের এই রাজা বাবু ওই নতুন বউটাকে বিয়ে করে কোথায় নিয়ে আছে জানিস জানি কিন্তু বলবো না কেন কেন বলবি না কেন কেন বলবো দিদিমণি কেন বলবো আমরা গোপন খবরটা আপনাকে বলে দিই আর আপনি গিয়ে ওই রাজা বাবু কাবারি বৌদিমণি একদম কুস্তির টিং খেলে দিয়ে আসেন আচ্ছা হবে না ম্যাডাম হবে না এই কোথায় আছে মেয়েদের বেড়ে 10 মাস 10 দিন বাচ্চা থাকে মেয়েদের বেড়ে না ওই 10 মাস 10 দিন বাচ্চা থাকে হঠাৎ একটা গোপন কথা 10 মিনিট থাকে না আপনি কি আমাদের মেয়ে ছেলে পেয়েছে যে একটা গোপন খবর আপনার মতো কান্না কি জানিয়ে দেবো হঠাৎ যাবেন না দিতে বলেছি যাবেন না আপনার চোখে না কি হতো কিন্তু কোনোদিন ভয় পাবে না রাস্তাটা দেখি ওদের দলেও নাম লিখিয়েছে কিন্তু জানে না যে আমার নামও পাখি ওকে আমি এই বাড়ি থেকে এক্ষুনি তাড়িয়ে দিতে পারি পারেন আপনি
তাড়িয়ে দিতে পারেন, আপনি তাড়িয়ে দিতে পারেন। আমরা হয়তো বেরিয়ে কোথাও চলে যাব। এখন না কাজের হেভি ডিমান্ড, কলকাতায় গিয়ে কোথাও না কোথাও চাকরি পেয়ে যাব। আর যদি না পাই কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরে গিয়ে বিক্রি করবো। কিন্তু আপনার মতো ওই কালনাগিনীর সাথে হাত মিলিয়ে আমরা আমার রাজাবাবুর সাথে কোনো ক্ষতি করতে পারবো না। মেয়ে হয়ে জন্মে আপনার মনে একটু মায়া মমতা নেই? হ্যাঁ, আসলে আপনি জানেন কি, আপনি গর্ভের জন্মানো সন্তান নন। আপনি হাইব্রিডের একটা পচা দরপচা বেগুনের মতন। ঠিক আছে, বেশি নাড়াঘাটা হয়ে গেছে না, সেটা দরপচা একবারে শেষ হয়ে গেছেন আপনি। এরাও দেখছি ওদের তবে নাম লিখিয়েছে, কিন্তু আমার নামও পাখি। বাসা যখন আমি বেঁধেছি ডিম আমি পারবই। এরা ঘুঘু দেখেছে, এইবার ঘুঘুর ভাতটাও দেখবে। আবার কথাটা মনে রাখবেন। বীরেশ্বর মুখার্জির সার কারখানায় নকল সার ধরা পড়েছে। সকাল থেকে বাড়িতে ফোনের পর ফোন আসছে। স্বয়ং পুলিশ মন্ত্রী নিজে দুবার ফোন করেছে নকল সার উৎপাদনের বিরুদ্ধে স্টেপ নেবেন বলে। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পর সারে ভেজাল মিশিয়েছি আমি। কিন্তু ফাঁসবে আমার পূজনীয় শ্বশুর মশাই। বন্ধ করো দীপঙ্কর, তোমার এই হাসি বন্ধ করে আজকে খবরের কাগজটা কি তুমি দেখেছো? আগে বাবা, খবরটা আমি আগেই দেখেছি। তারপরে তুমি এরকম করে হাসছো। দীপঙ্কর, তুমি শুধু আমার জামাই নও, তুমি আমার উত্তরসূরিও বটে। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা। আরে ভেজাল দেওয়ার ব্যাপারটা আমি সত্যি কিছু জানি না। তবে আমার মনে হয় বেশি চক্র মানে বেশি মুনাফার লোভে আমাদের বিশ্বস্ত কেউ এই কাজ করেছে। বিশ্বাসী কেউ মানে? কার এত বড় সাহস যে আমার কোম্পানি দিয়ে সেরকম একটা বেআইনি কাজ করবে? Who is that scoundrel? আমাদের অতি বিশ্বস্ত কাজের লোক অবনী বাবু। দীপঙ্কর? অবনী? না 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 দীপঙ্কর, তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ বাবা, ভুল আমি করেছি। আপনারই মতো অবনী বাবুকে বিশ্বাস করে আমি মহা ভুল করেছি। তাহলে অবনী আমার এত বড় ক্ষতি করবে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না বাবা? তাহলে আরো শুনুন, ওই অবনী বাবু ক্যাশ বাক্স থেকে শুরু করেছে নগদ 1 লাখ টাকা। হ্যাঁ বাবা, আমি জানতাম এই খবর শুনে আপনি মুশড়ে পড়বেন, কিন্তু বাস্তব কিন্তু মেনে নিতেই হবে বাবা। আমাকে ডেকেছেন দীপঙ্কর বাবু? হ্যাঁ অবনী বাবু, আপনি যখন এসেছেন বাবার সামনে সত্যি মিথ্যা যাচাইটা হয়ে যাক। আচ্ছা অবনী বাবু, যেদিন থেকে আমি সার কারখানার ম্যানেজিং ডিরেক্টরের আসনে বসেছি সেই দিন থেকে সারের কোয়ালিটি টেস্ট করে পজিটিভ রিপোর্ট নিয়ে ডেলিভারি ফাইলে আপনাকে সই করেছি। আমি সত্যি বলছি কিনা মিথ্যে? আগে সত্যি কথাই বলছেন। কিন্তু সার আমার সই করার পর সার ডেলিভারি করার সমস্ত দায়িত্ব তো আপনার। Am I correct, অবনী বাবু? তাহলে অবনী, দীপঙ্কর অরিজিনাল সার টেস্ট করার পর সেই সার ডুপ্লিকেট হয়ে মার্কেটে গেল কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন না? না বুঝো না বোঝার ভান করছেন অবনী বাবু। আপনি কি বলছেন দীপঙ্কর বাবু? স্যার 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 আপনি বিশ্বাস করুন স্যার, ওই ভেজাল সারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় কোনো এক চক্রান্তের চালে আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। চক্রান্ত মানে তুমি কি বলতে চাইছো অবনী? তুমি কি দীপঙ্করের বিরুদ্ধে কিছু বলতে চাইছো? না স্যার না, আমি কারোর বিরুদ্ধে কোনো কিছু বলছি না। কারণ আমি নিচে দাঁড়িয়ে থেকে গাড়িতে অরিজিনাল সার লোড করিয়েছি। আপনারই কাজের লোকরা রাতের অন্ধকারে সেই সার নামিয়ে গাড়িতে তুলে দিয়েছে নকল ভেজাল সার। আপনার জন্য কোম্পানি হয়েছে বদনাম, আর সেটা বিক্রি করে আপনি পেয়েছেন লক্ষ লক্ষ টাকার মুনাফা। এ সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যে কথা? অবনী, আমি যতদূর জানি যে কিছুদিন আগে তুমি ওই দীপঙ্করের কাছ থেকে কিছু টাকা লোন চেয়েছিলে, আর দীপঙ্কর সেই টাকা তোমাকে দেয়নি, আর তার জন্য তুমি
কোম্পানির ক্যাশ বাক্স থেকে চুরি করেছে নগদ 1,00,000 টাকা, যার কোনো হিসাব নেই। মিথ্যে মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যে। আপনি বিশ্বাস করুন স্যার। বেশ বেশ, আপনি যদিও বিশ্বাস করতে মন চাইছে না, তবুও মেনে নিলাম যে নকল সারের ব্যাপারে তুমি কিছু জানো না। কিন্তু আপনি কোম্পানির টাকা পয়সার সমস্ত হিসেব তো তোমার কাছেই থাকতো, এটাকে তুমি অস্বীকার করতে পারো না স্যার। তাহলে আপনি তোমার কাছে থাকা ওই 1,00,000 টাকার হিসেব নেই কেন? টাকাগুলো কি রাতারাতি পাখনা গজিয়ে উড়ে গেল আপনি? না স্যার না। ওই 1,00,000 টাকা, ও হ্যাঁ, দীপঙ্কর বাবু আমার কাছ থেকে নিয়েছিল। এই বয়সে আপনার উপস্থিত বুদ্ধির তারিফ করতে হয়, কিন্তু অবনী বাবু, আমারও একটু উপস্থিত বুদ্ধি আছে। আচ্ছা আচ্ছা বাবা, আমি যতদূর জানি আমাদের কোম্পানির একটা নিয়ম আছে যে কোম্পানির মালিকও যদি কোম্পানির ক্যাশ বাক্স থেকে কোনো টাকা নেয়, তাহলে অবনী বাবু তাকে ভাউচারে সই করায়। তাহলে আপনার অতি বিশ্বস্ত কাজের লোক অবনী বাবুকে একটু বলবেন আমার সই করা ভাউচারটা একটু দেখাবেন। আপনি আগে হ্যাঁ স্যার। তুমি দীপঙ্করের সাইন করা ভাউচারটা আমাকে কি দেখাতে পারবে? ভাউচার মানে 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 স্যার, আপনাকে কেমন করেছে আমি বোঝাই? কি বোঝাবে তুমি অবনী? ছি অবনী, ছি! তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি আজ প্রমাণ করে দিলে ওই বিশ্বাস শব্দটা বর্তমানে কতটা মূল্যহীন। স্যার ছাড়া, আমাকে স্যার বলে ডাকতে তোমার লজ্জা করছে না? ছি, 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 লজ্জা লজ্জা, এত বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা? কেন, আরে কি হয়েছে? আরে সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। কি হয়েছে বিমল? আরে বাবা, বিয়েতে তোমার বাবার যে নেকলেসটা আমাকে দিয়েছিল না, সেই নেকলেসটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তো ভালো করে ভেবে দেখো তো রানী, কাল রাত্রে আমাদের বেডরুমে কে কে এসেছিল? আমাকে বলে, কালকে একবার মা এসেছিল। না, না, মায়ের কথা বলছি না, মা তো বাড়ির লোক। আরে বাইরের লোক কেউ এসেছিল কিনা একটু ভেবে বলো তো। হ্যাঁ, অবনী কাকা কালকে, হ্যাঁ কালকেই তো আপনি আমাদের ঘরে এসেছিলেন, তাই না? আগে হ্যাঁ মা, গিয়েছিলাম, কিন্তু দীপঙ্কর বাবু ডেকেছিল বলেই গিয়েছিলাম। ও মাই গড, জানি কথাটা তুমি আমাকে আগে বলছো কেন? আরে বাবা, কি করে তোমাকে আমি বলবো বলো তো? তখন তুমি বাগানে ছিলে, আমি তোমাকে বলবো কি করে? ওনাকে বেডরুমে বসিয়ে আমি তোমাকে ডাকতে গেছিলাম। আচ্ছা আচ্ছা, নেকলেসটা কোথায় রেখেছিলিস মা? আরে বাবা, কালকে ওর বন্ধুর কি ছেলের নেমন্তন্ন খেতে গিয়ে হ্যাঁ। আমি নেকলেসটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম। তারপর আমার লকারে তুলতে একদম মনেই নেই। অবনী বাবু, নেকলেসটা কোথায়? আরে আমার পুরো অদৃষ্ট, আজ এতগুলো বছর সততার সঙ্গে কাজ করেও এই বয়সে এসে চোর অপবাদটা আমাকে শুনতে হলো। দীপঙ্কর বাবু, আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। কথায় আছে অভাবের স্বভাব নষ্ট। বাবা বাবা, আমার মনে হয় অবনী বাবু ওই নেকলেসটা। দীপঙ্কর, দীপঙ্কর, অবনী অবনী ছোটবেলা থেকে রানীকে মেয়ের মতো ভালোবাসে, আর নিজের মেয়ের গয়না চুরি করতে কোনো বাবা কোনোদিন পারে না বলেই আমার বিশ্বাস। অবনীর প্রতি এতটুকু বিশ্বাস আমার বোধহয় এখনো আছে। কিন্তু সে বিশ্বাস আমার নেই বাবা। কি বলছো তুমি? এখানে উচ্চারণ করো যে বাবা। জেনে শুনে পাপ করাটা মহাপাপ, কিন্তু দিদি ভাই কি আপনি? আমি ওইটা বলছি। অবনী বাবুর সাথে দেখা করতে এসে। আচ্ছা, আপনাদের মধ্যে অবনী বাবুকে একটু বলতে পারবেন? আমি অবনী বাবু, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আরে আমি তারামা জুয়েলার্সের মালিক গোপী বল্লভের ছেলে। আচ্ছা, বাবাও কিন্তু আপনাকে 4,00,000 টাকা দিয়ে পাঠিয়েছিলেন, আর বলেছে বিকেলে এসে একটা সই করে দিয়ে যেতে। টাকা, সই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না অবনী। আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আজকে সকালে আমি দোকানে ছিলাম না, এই ভদ্রলোক একটি নেকলেস বিক্রি করতে আমাদের দোকানে যায়।
এই শয়তান, এই শয়তান, এই শয়তান, আমি ছাড়বো না। যান আপনি ওখানে। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কি বলছিলেন বলুন তো? বলো ভাই বলো। হ্যাঁ বলো বলো বলো, কি বলছিলেন বলো। আর বলছিলাম যে ইনি একটা হিরের নেকলেস নিয়ে আমাদের বাবার দোকানে যান, ঠিক আছে? সেই সময় আমি ছিলাম না, তার নেকলেসের রেট হয়েছে 4 লাখ টাকা। 4 4 লাখ টাকা। বুঝতেই তো পারছেন, আজকালকার তো যুগে টাকা তো দোকানে রাখা যায় না, তাই বাবা ব্যাংক থেকে তুলে আমায় এই টাকাটা আপনাদের জন্য পাঠিয়ে দেন। কিন্তু যাই বলুন, নেকলেসটা কিন্তু খুব দারুণ, আর ডিজাইন করে লেখা আছে RRD। অবনী, তোমাকে চিনতে আমার এতটা ভুল হলো। অবনী, তুমি যদি একটা ছুরি এনে আমার বুকে বসিয়ে দিতে, তাহলে বোধহয় আমার এতটা যন্ত্রণা হতো না। স্যার, হে ভগবান, এই কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ ঠাকুর? আজকের দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আপনার মরা কান্না বন্ধ করুন। বাবা, আমি এক্ষুনি থানায় গিয়ে খবর দিচ্ছি। অবনী আমার অনেক দিনের পুরনো সাথী, আমি ওকে পুলিশের হাতে তুলে দিতে আমি পারবো না। স্যার, অবনী, জানি না তোমার কেন এই মতিভ্রম হলো। আর জানো দীপঙ্কর, সমুদ্র থেকে কয়েক ঘটি জল তুলে নিলে সমুদ্রের জল নিঃশেষ হয়ে যায় না। আর অবনী, একটা কথা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, শুনে নাও, কাল থেকে তোমাকে আর আমার প্রয়োজন নেই। স্যার, তাহলে কি আমি গিয়ে থানায় একবার জানিয়ে আসবো? অনেক ভয়ঙ্কর শাস্তি ওকে পেতে হবে দীপঙ্কর। ভয়ঙ্কর শাস্তি? হ্যাঁ হ্যাঁ, সে শাস্তিটা কি বাবা? সেই শাস্তিটা আমার ঘৃণা না, আমার ধিক্কার, আমার অপমান। আপনি আমাকে যত কঠিন শাস্তি দিন না কেন স্যার, কিন্তু দয়া করে আপনি আমাকে অবিশ্বাসী বলবেন, অবিশ্বাসী বলবেন। আর কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে বিশ্বাস করব বলতে পারো বেঈমান? কি বললেন স্যার? আমি আমি বেঈমান? আমি বেঈমান? না মনিকাকে না। হ্যাঁ রানী, হ্যাঁ, তুমি অবনী কাকা বেঈমান। আমার চোখের সামনে দূর হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি স্যার, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই স্যার, এই পৃথিবীতে যদি কোনো ন্যায় অন্যায় থেকে থাকে, যদি ধর্ম অধর্মের বিচার থেকে থাকে, তবে এত বড় অন্যায় যে করলো তারও শাস্তি একদিন হবে। আর সেদিন আপনি বুঝতে পারবেন কে বিশ্বাসী আর কি অবিশ্বাসী, কে চোর আর কে সাধু। সাধু চলি চলি স্যার, চলি। অবনিকা থেকে তুমি ফেরাও বাবা, অবনিকা থেকে তুমি ফেরাও। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিকই বলছেন। তাহলে যে আমাদের ঘোর অমঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, আর তুমি শুধু আমাদের ছেড়ে কথা বলবে না রানী। স্যার, কামিং মিস্টার মুখার্জি। কামিন প্লিজ। কিছু মনে করবেন না, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। ওপর মনে চাপে বাধ্য হয়ে তাই আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। অফিসার, আমাদের বংশের বংশমর্যাদা মারিয়ে কেউ কোনোদিন থানায় যায়নি অফিসার। এই ব্যাপারটা আপনি প্লিজ আদালত পর্যন্ত গড়াতে দেবেন না। আই এম সরি, আপনি তো জানেন আইন সবার জন্য সমান। না, এর জন্য উৎসব পেতে কিছু কিছু টাকা। মাফ করবেন, ঘুষ আমি নিই না, তবে আইন নয় মানবতার খাতিরেই বলছি,
আপনার সম্মান অক্ষুণ্ণ রেখে আপনাকে হাত করা না পরিয়ে আপনি আমার সাথে চলুন। বাবা কাঁদিস না মা, কাঁদিস না। তোর এই বুড়ো বাপটার উঁচু মাথাটা আজ লজ্জায় হেঁট হয়ে গেছে। প্রভু যীশু খ্রিস্টের মতো অঘটনের পেরেকে ঘটনার কুশে আমাকে বিদ্ধ হতে হচ্ছে। আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আমার এই অবস্থা দেখে আমার পূর্বপুরুষেরা লজ্জায় হাসছে। তারা বলছে, ছি বীরেশ্বর, ছি, তোমাকে এক মুখার্জি বংশের বংশধর বলে ভাবতে আমাদের লজ্জা। মিস্টার মুখার্জি, চলুন অফিসার, মুখার্জি বংশের ধ্বংসের সময় হয়ে গেছে। নতুন করে মায়া বাড়িয়ে লাভ কি? জানিস জানিস রানীমা, আজ তোর মায়ের কথা করে মনে পড়ছে। অহংকার পতনের মূল কথাটার সার্থকতা আজ বুঝতে পারছি। তাই তো বারবার আমার চেতনাটা চিৎকার করে বলতে চাইছে, মানুষ হয়ে জন্মেছি তবু কাউকে পাবেনি মানুষ। বুঝি সেই দোষেই চুপসে গেল আমার অহংকারের ফানুষ। না জানি কোন অভিশাপে মোর সততার আলু হলো ক্ষীণ। বুঝি এবার উঠবে নতুন সূর্য, আসবে দিন বদলের দিন, আসবে। कर्मण्ये बाधितोऽस्ति मा फलेषु कदाचन मा तुम्बे कुरुहे कुरुः मा तु सङ्गो कविकर्मणि। চলুন চলুন অফিসার। চলে গেল। আমাকে তুমি ফেরাও দীপঙ্কর, না হলে মান সম্মান আমাদের বিসর্জনের সঙ্গে সঙ্গে বাবার যে বিসর্জন হয়ে যাবে। বোধন নয়, আমি তো বিসর্জনই চাই। সাবাস মোটে সাবাস। আর তুই আজকে যা অভিনয় করলি তাতে মহানায়ক উত্তম কুমার বেঁচে থাকলে তোর অভিনয়ের কাছে হার মানতো। হ্যাঁ, অভিনয় তো তুমিও করো যে স্যার। বীরেশ্বর বাবুর ঘর জমায় হয়ে তাকেই তুমি বের করে আর নিজের শ্বশুরকে শ্রীঘরে। মন্টু, তুই শয়তান দেখেছিস? দেখিস না? আর আমাকে দেখ, আমি প্রথমে রানী কি করেছি আবিষ্কার, তারপর আমার শ্বশুর মশাই কি করেছি নমস্কার, তোর পথের কাঁটাগুলোকে করেছি একটা একটা করে পরিষ্কার। এবারে সব কটাকে করবো শালা পুরস্কার। খেলাটা কিন্তু খুব চটপট খেলছে গুলো। আর যদি ওই নেকলেসটা সরিয়ে আর ওগুলিকে জোর সাজালে আর ওই 2 নম্বরের সার সাপ্লাই করে আর অমরি বাবুকে কেস খাওয়ালেন, এরপর কি প্ল্যান ভাবছো গুরু? যাই বলো গুরু, কিন্তু বীরেশ্বর বাবুকে কাঁদিও না। কত লোক জীবন কিন্তু তার ক্ষতি করে, কিন্তু আমি করবো। ওর ক্ষতি না করলে ও শালা আমার ক্ষতি করে দেবে। আমি বিশ্বতার গর্ভ থেকে গর্ভরতার ওরসে পাপের আতুর ঘরে জন্মেছি, অধর্মে হাত দিয়ে চলেছি, ধর্মকে পোড়াবার আগুন। আমার ভালো লাগে, আমার ভালো লাগে কচি কচি মেয়েদেরকে নিয়ে খেলা করতে।
আমার ইচ্ছা করে সারা ভগবানকে সুনামবাড়ি ঠান্ডার কর্মচারী বানাতে। যে তাতে আমি জন্মেছিলাম সারা রাবণ হয়ে, তারপরে সবাই আমাকে বলতো সারা কংস। আর কলিযুগে সবাই আমাকে বলে সারা মানস। जय हनुमान जय गुरुसागर जय कपिशति गुरु जय सियाराम जय सियाराम। এটা সারা বহুত ছটপরির কাম হয়ে গেল। ও সারা পাগলা টাইলারে পাউরুটি চুরির জন্য থানারে ফেয়ার করিয়ে আমার বিশুদ্ধ করলাম। ও সারা পুলিশ লোকে বলে কিনা কমে ভি চোর আছে। চোর কি বলছেন চাকরবাল, আপনি তো পুরোপুরি ডাকাত। কি বাত বলছেন দারোগা সাহেব? হ্যাঁ 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 ঠিকই বলছি। আপনার মতো অসাধু ব্যবসায়ীরা নিয়ম আলে শোভিত সাইনবোর্ড সাজিয়ে আইনকে ডোন্ট কেয়ার করে কালো বাজারি আর মুনাফাবাজি করছেন, তারা সকলেই ডাকাত। আর আইন রক্ষক হিসাবে আমি তাদের প্রত্যেককে ধরে ধরে লকআপ চালান করব। बस 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 बहुत বলেছেন দারোগা সাহেব। এবার আমার একটা ছোট সওয়ালের জবাব দিবেন কি? কি সওয়াল? হ্যাঁ হচ্ছে কি আমার মতো একটা ছোট ব্যবসায়ীকে ইতনা তকলিফ দিয়ে আপনার নাফা কি হবে? আরে এতে যদি ভুল থাকে তো বলেন। আরে 10-20 হাজার টাকা আমি আপনি দিয়ে দিব। ওই একটা কথা দিয়ে আপনার পরিচয়টা আপনি পরিষ্কার করে দিলেন মিস্টার আগরওয়াল। এক কথাতেই যে বিজনেসম্যান 10-20 হাজার টাকা ঘুষ দেওয়ার কথা বলে সে আর যাই হোক সৎ ব্যবসায়ী হতে পারে না। আপনার বিরুদ্ধে জমা হয়ে আছে। আপনি আপনার আন্ডারগ্রাউন্ড গোডাউনে সব করে লিখছেন ওই বিখ্যাত ব্যবসায়ী বীরেশ্বর বাবুর লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যাচ্ছে। একদম ঝুট বাদ বলছেন। মিথ্যা নয় সত্যি বলছি। তথ্য প্রমাণ আমার হাতেই আছে। But be ready. আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু এরপর যেদিন আসবো সেদিন আপনাকে হাতে হাইটা করে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে লকআপে নিয়ে যাবো। You understand? Better understand. বলে কিনা আমাকে লোকাপে নিয়ে যাবে। আরে তুই আমাকে টাচ भी করতে পারবি না। আমি कुछ ही दिनों में বাংলা ফিল্মের প্রডিউসার বানিয়ে যাব। প্রডিউস করব, তখন সবাই আমাকে জানবে বাংলা ফিল্মের প্রডিউসার হারিস